অবসরের কথা বাসরের ২৪তম পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, সাদর সম্ভাষণ। দেখতে দেখতে ২৪টি পর্ব। যদি বয়সের দিক থেকে ২৪কে দেখি, তাহলে সে যৌবন লাভ করেছে, নবযৌবন। ২৪-এ তার অনেক শক্তি, অমিত তেজ, অমিত স্বপ্ন। তো আমরা এই ২৪টি পর্ব যে ধারাবাহিকভাবে ওই সপ্তাহে ৩ দিন ওরকম ভাবে করেছি তা নয়। অনেক সময় খুব দ্রুত করতে হয়েছে, অনেক সময় একদিনে বসে অনেকগুলো করতে হয়েছে। আপনাদের কাছে ওই প্রাণারামের তরফ থেকে একটা নির্দিষ্ট সময় যাচ্ছে, কিন্তু যারা আমার ওই ইউটিউবের মধ্যে দেখছেন তারা হয়তো একসঙ্গেই পেয়ে যাচ্ছেন। একসঙ্গে পাওয়ার একটা সুবিধে যেমন আছে, একটা অসুবিধেও আছে। অসুবিধা হচ্ছে একসঙ্গে অনেক চলে আসে, অপেক্ষা করলে একটাকে শুনে আরেকটাকে নিতে একটু সহজ হয়। আমি আপনাদেরকে অপেক্ষা করে করেই শুনতে বলবো, আপনাদের সময় মতনই শুনবেন। তো আমরা আসলে আমাকে এগুলো অনেক সময় দ্রুত করতে হয় এই কারণ আমার বেশ কিছু পরিচিত মানুষদের সাথে আমার সান্নিধ্য এখানে হয়েছে। তারা নিজেদের উদ্যোগে এই মহীশূরে একটা আলোচনার সভা করেছেন। এরা আমার অনেক পূর্ব পরিচিত এবং তারা এখন নানা জায়গায় নানাভাবে তারা প্রতিষ্ঠিত। এটা আমার সৌভাগ্য। তারা সে পূর্বসূত্রকে ছিন্ন করেননি, ফলত তাদের আলোচনায় আমি উপস্থিত থাকি। তারা কি ভাবনা করছেন, কি কথা বলছেন, সেগুলো শুনি। মাঝে মাঝে সে আলোচনায় যোগও দিই। সে আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তার একটা নির্দিষ্ট করা থাকে, তার উপরে অনেকে মতামত দেন, অনেকে তার নিজস্ব মতামতকে সেখানে পরিষ্কার করেন। আর আমরা নতুন নতুন মত, নতুন নতুন কথা, নতুন নতুন ভাবনার আকর পেয়ে সমৃদ্ধ হই। এমনই এক বর্ষা মুখর সন্ধ্যা শেষে রাত প্রভাত হয়ে যখন দিন হলো, তখনও বৃষ্টির রেশ সেখানে ছিল। সেই রেশ ধরেই রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্যগ্রন্থের সেই সংকলনের একটি কবিতা আমার মনে পড়ে গেল। আধার আসিতে রজনীর দ্বীপ জেলেছিনু যতখানি, নিবাও রে মন আজি সে নিবাও সকল দুয়ার খুলি। আজি মোর ঘরে জানি না কখন প্রভাত করেছে রবির কিরণ, মাটির প্রদীপে নাই প্রয়োজন নিবাও রে ধুলায় হোক সে ধুলি। আজি মোর ঘরে জানি না কখন প্রভাত করেছে রবির কিরণ, মাটির প্রদীপে নাই প্রয়োজন ধুলায় হোক সে ধুলি। নিবাও রে মন রজনীর দ্বীপ সকল দুয়ার খুলি। রাখো আজ তুলিও না সুর ছিন্ন বিনার তারে, নীরবে রে মন দাঁড়াও আসিয়া আপন বাহির দ্বারে। শুনো আজি প্রাতে সকল আকাশ, সকল আলোক, সকল বাতাস তোমারও হইয়া গাহে সঙ্গীত বিরাট কণ্ঠ তুলি। নিভাও রে মন রজনীর দ্বীপ সকল দুয়ার খুলি। সত্যি তো, একটা যদি আমরা নিজেদের ভাবনার মধ্যেই আবদ্ধ হয়ে থাকি কেবলমাত্র,
তাহলে তো আমরা কূপমণ্ডুক হয়ে থাকব। কূপমণ্ডুক, কুয়োর ব্যাগ। কি সুন্দর কথাটা। আমার মনে পড়ছে রবীন্দ্রনাথ এসছেন এই মহীশূরে রাজ অতিথি হয়ে। তার সঙ্গে আছেন পণ্ডিত ক্ষিতিমোহন সেন। তিনি এখানে বসে তার লেখা লিখছেন। সেখানে এই ভারতের সংস্কৃতির বিষয়ে বলতে গিয়ে ক্ষিতিমোহন সেন খুব সুন্দর একটি কথা বলেছেন। কুমিরের জলে বাস, তাই জলেই তার শক্তি সামর্থ্য। বাঘের বসতি জঙ্গলে, সেখানেই তার প্রতাপ। দেখা যাচ্ছে জীবের পরিচয় মেলে তার ভৌগোলিক অবস্থানে। কিন্তু কথা হচ্ছে এটাই, আমরা যারা এখানে এই গুটি কয়েক 7-8 বন্ধু এখানে মিলিত হয়েছি, তাদের সাথে এই মহীশূরের একটা যোগসূত্র আছে। কেউ এখানে পড়েছেন, কেউ এখানে পড়িয়েছেন, কেউ এখানে গবেষণা করেছেন, বা কেউ এখানকার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কখনো না কখনো কোনোভাবে যুক্ত ছিলেন। আর আমার পরিচয় হচ্ছে এদের সাথে আমার একটা সাধারণ সখ্যতা আছে, এটাই পরিচয়। সেই সখ্যতা নিয়েই আমরা, এরা নানা দিকের নানা ভাব তুলে আনছেন, আর তার মধ্যে থেকে আমরা একটা সমন্বয় করার চেষ্টা করছি। ওই যে বলছে, বাঘের প্রতাপ জঙ্গলে আর কুমিরের প্রতাপ জলে। কিন্তু মানুষের মধ্যে যেটা আমরা বলতে চাই, জীব এবং শিব দুয়েরই সম্মিলন আছে, এবং আছে বলেই মানুষের সবটা পরিচয় তার ভূগোলে কিন্তু পাওয়া যায় না। উপনিষদে ঋষি বলছেন, জীবদের ভূমিতেই ছেড়ে দেওয়া হলো। জীবায়ু বিসস্রজ্য ভূম্ম। মহানারায়ণ উপনিষদের মধ্যে এই কথাটি আছে, জীবাণু বিসস্রজ্য ভূমাম্য। কিন্তু মানুষকে তো মাটিতে ছেড়ে দেওয়া চলে না। মানুষের মনুষ্যত্বের যে উদ্ভব, যে বিকাশ, সেটা তার সংস্কৃতিতে। কাজেই মৃন্ময় মানুষ তার মৃন্ময়ের আবরণ ছাড়িয়ে চিন্ময় জগতে তার পূর্ণ পরিচয় লাভ করে। সে যদি শুধু মাটির মধ্যে তার মৃন্ময় আবরণ নিয়েই বেঁচে থাকে, তাহলে তার পূর্ণত্ব ঘটে না। সেখানে তাকে চিন্ময়ের সাধনা করতে হয়। তার বাস মৃন্ময় থেকে চিন্ময় বাঁধতে হয়। স্থানগত পরিচয় তার আসল কথা নয়, এটা পরিচয় নয়। আমরা উত্তরের না দক্ষিণের, না পূর্বের, না পশ্চিমের, না মধ্য, এটা আমাদের পরিচয় হতে পারে না। দেখুন, গায়ত্রী মন্ত্র, সেখানে প্রথমে স্থানবাচক ভূর্ভুবস্বঃ বলে, তারপরেই মহর্ষি বিশ্বামিত্রকে বলতে হচ্ছে পরম দেবতার সাথে ধীশক্তিগত যোগের সেই চিন্ময় কথা। ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। কারণ, এর কারণটা কি? এর কারণ চিন্ময় জগতে যথার্থ মনুষ্যত্বের উদ্ভব এবং সংস্থিতি। শুধু ভূগোলের জগতে নয়, এই মাটির এই ভৌগোলিক পরিচয় একমাত্র মানুষের পরিচয় কখনোই হতে পারে না। এই জন্য দেখতে পাওয়া যায়
একই ভৌগোলিক পৃথিবীতে বাস করেও সংস্কৃতি ও ইতিহাসের অন্তহীন বৈচিত্র্যেই মানুষের বৈচিত্র্য, এবং সেখানে তার সার্থক এবং পূর্ণ পরিচয় বা যথার্থ পরিচয়। পাশ্চাত্য সভ্যতার ইতিহাস নিয়ে যারা কথা বলছেন আমাদের এখানে, সেখানে আমরা দেখছি, তাদের কথায় আমরা এটা পাচ্ছি, এবং সেখানে তারা এটা বলছে যে সেখানে স্থানীয় পুরাতন সভ্যতাকে ধ্বংস বা নির্মূল না করে তারা তৃপ্ত হয়নি। এই ধ্বংসের ব্যাপারে শুধু সংস্কৃতিতে অনগ্রসর অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যে ঘটেছে সেটা নয়, আমেরিকার সুসভ্য মায়া বা আজতেক যে সভ্যতার কথা আমরা শুনি বা পাই, সেই সভ্যতাকেও তারা উচ্ছেদ না করে নিবৃত্ত হয়নি, ক্ষান্ত হয়নি। ভারতের সংস্কৃতির ইতিহাস কিন্তু অন্য ধরনের। এখানে হয়তো সেরকম করে উচ্ছেদ করা সম্ভব হয়নি। আর ভারতের ইতিহাস বিধাতার গূঢ় অভিপ্রায়ও কিন্তু ছিল অন্যরকম। ভারতবর্ষের ইতিহাস বা পুরাণ, সেখানে আমরা দেখি আর্যদের আসবার আগেও আর্যপূর্ব দ্রাবিড় সভ্যতা যেটা ছিল, আর্যরা সেটাকে নষ্ট করে, সেটাকে তারা আত্মকৃত করেছে, নিজেদের মতন করে সেটাকে তারা গ্রহণ করেছে। এইভাবে বহু সভ্যতা ও সংস্কৃতির পলিমাটি দিয়ে স্তরে স্তরে ভারতবর্ষের সংস্কৃত লোক বা সংস্কৃতি লোক এটা গড়ে উঠেছে। পাশাপাশি সবাই বাস করছে, কেউ কাউকে নির্মূল করেনি। বিধাতা বোধ হয় ভারতের বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্যের একটা যোগসূত্র রচনা হোক, এরকমটাই চেয়েছিলেন, এবং তাই ভারতবর্ষে তেমনটি গড়ে উঠেছে। শান্তিনিকেতনে লক্ষ্য করুন, অনেক পরে রবীন্দ্রনাথ যখন তার গীতাঞ্জলি, গীতিমাল্য কিংবা সাধনা এই সমস্ত গ্রন্থ রচনা করছেন, তখন সেই সময়কার ইতিহাস দেখুন, তার পাশে সাঁওতালেরা তাদের পাড়ায় বঙ্গা পূজা করে চলেছে। কেউ কাউকে এতটুকু অসম্মান করছে না, কেউ কাউকে সরিয়ে দেবার কথা ভাবছেন না, কেউ কাউকে উচ্ছেদ করার চিন্তাটাও করছে না। এ কথা বলা হচ্ছে না। ভারতবর্ষের সংস্কৃতিতে এটা কখনোই বলা হয়নি আমারটাই থাকবে, যেহেতু আমি শাসক, অতএব আমি যেমন চাইব তেমনটি থাকবে, অন্যটি থাকবে না, অন্যটি থাকতে পারে না, এ কথা উচ্চারিত হয়। পাশ্চাত্য জগতে কিন্তু এটা হয়েছিল। এরকম পাশাপাশি দুটো আলাদা সংস্কৃতি একই রকম ভাবে আছে, এটা দেখতে পাওয়া যায় না। সেই প্রভাব কি ভারতবর্ষে এখন আসছে? ভারতবর্ষ কি সেই দিকেই যেতে চাইছে? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। অতি উন্নত এবং অতি অনুন্নত সাধনা, ভারতবর্ষের সাধনার ইতিহাসকে যদি আমরা দেখি, সেখানে পাশাপাশি রয়েছে, এবং রয়েছে বলে ধর্ম এবং সাধনার যারা তত্ত্ব জিজ্ঞাসু, তাদের পক্ষে ভারতের মতন এরকম উত্তম বিচার ক্ষেত্র আর তারা খুঁজে পাননি। এখানে অগ্রসর অনগ্রসর সংস্কৃতির চরম দৃষ্টান্ত একই স্থানে পাশাপাশি বর্তমান। পাশাপাশি নানা সংস্কৃতির যোগাযোগ এখানে জীবন্ত থাকতে এ দেশে কত রকমের সাধনার ধারা যে বহমান, তার ইঙ্গিত আমরা এখানে পাই। এবং সেই জন্যই
এই দেশে ধর্ম ও সংস্কৃতির সম্পদ নানা বৈচিত্র্যে পরিপূর্ণ, নানা ঐশ্বর্যময়। জ্ঞান আলোচনার ক্ষেত্রে এসব যতই সুবিধা হোক না কেন, রাষ্ট্রীয় সংহতি ও শক্তির পক্ষে এটা কিরকম সেটা নিয়ে একটু ভাবার প্রয়োজন। নৌকাকে খণ্ড খণ্ড করে রাখলে নৌবিদ্যা শেখাবার সুবিধে হয়, কিন্তু সেই ধরনের নৌকো নিয়ে সাগর পার হওয়া যায় না। শক্তির মূল কথা হচ্ছে সংহতি। পশুরাও কিন্তু এ কথা মানে, ফলে পশুরা দলবদ্ধ হয়ে শক্তি লাভ করে। মানুষের প্রধান সম্পদ হচ্ছে তার সংস্কৃতি। সংস্কৃতিগত ঐশ্বর্যের জন্য এজন্য চাই তার ব্যক্তিত্ব এবং বৈচিত্র্য বোধ। তার ব্যক্তিত্ব যেমন প্রবল হতে হবে, তেমনি বৈচিত্র্যের প্রতি তার শ্রদ্ধাবোধও প্রবল থাকতে হবে। পশুরা সংহতির ওপরে উঠতে পারে না, কিন্তু মানুষের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বা মানুষের ব্যক্তিত্ব হলো মানুষের সংস্কৃতির মূল কথা। রাষ্ট্রীয় জীবনে সংস্কৃতি বা সংহিতি হচ্ছে বড় কথা। ব্যক্তিত্ব সেখানে অনেক সময় বৃথা হয়ে গেছে, ব্যর্থ হয়েছে। অথচ সংস্কৃতির ক্ষেত্রে ব্যক্তিত্বের বৈচিত্র্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ। রাষ্ট্রীয় শক্তির মূলে সে কারণে আমরা পশু ধর্ম দেখি, কিন্তু একটা সভ্য রাষ্ট্রীয় শক্তি বা একটা প্রগাঢ় রাষ্ট্রীয় শক্তি বা কল্যাণ ভাবনা সম্পন্ন রাষ্ট্রীয় শক্তির মধ্যে বৈচিত্র্যের সাধনা বড় প্রয়োজন। বৈচিত্র্যকে অস্বীকার করলে যত বড় শক্তিমান রাষ্ট্র শক্তি হোক না কেন, সেটা কোথাও যেন একটা সময় বড় দীর্ণ হয়ে যায়, বড় ক্লিশে হয়ে যায়। ওই ধরনের রাষ্ট্রশক্তি মানব সভ্যতার পক্ষে কল্যাণকর নয়, প্রয়োজনীয় নয়, যথার্থ নয়। আমাদের দেশে নানা জাতি, নানা শ্রেণীর, নানা ভেদ বিভেদ রয়েছে। এগুলো সংস্কৃতির সহায়ক হলেও রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেছে, এটা অস্বীকার করব না। এগুলো সংস্কৃতির দেশে বিদেশে এই ইউরোপীয়রা তাদের আগের সমস্ত প্রাচীন সংস্কৃতিকে উচ্ছেদ করেই সেই সমস্যা তারা সমাধান করেছে। আর বিচিত্রতাযুক্ত আমাদের দেশ এই সমস্যার জন্য আজকে হয়তো বিড়ম্বিত, খানিকটা নিগৃহীত। অথচ এর মূলে ছিল অন্য সবাইকে লুপ্ত না করার একটা শুভ এবং উদার মনোবৃত্তি। নানা শ্রেণীর সংস্কৃতির পাশাপাশি যদি নানা ধরনের সংস্কৃতি, নানা শ্রেণীর সংস্কৃতি যদি পাশাপাশি থাকে, সেখানে উন্নতির মাপকাঠিতে উচ্চ নিচ একটা ভেদ আসে। তাই ভারতবর্ষে যুগে যুগে একটা ভেদ রেখায় এসেছে। ভারতের ইতিহাসে যে সমস্ত বড় মানুষেরা, মহাজনেরা সেই ভেদ এবং অভেদের বা ভেদ বিভেদের, বিচ্ছেদের ও বিদ্বেষের মধ্যে প্রীতির ও মহত্বের যোগ সেতু রচনা করতে পেরেছেন, তাদেরকেই আমরা বলেছি যুগপুরুষ, তাদেরকেই আমরা বলেছি মহাপুরুষ। দেখুন, প্রাচীনকালে গুহক মিত্র রামকে কিংবা আবির বন্ধু কৃষ্ণকে ভারতবর্ষ নিত্য স্মরণ করে। কিন্তু সে সময়কার বড় বড় যারা শাসক ছিলেন, নৃপতি ছিলেন, রণদুর্মুর, রণজয়ী ছিলেন,
তাদের কথা ভারতবর্ষ মনে রাখে না। রবীন্দ্রনাথ তার ইতিহাস নামক যে বক্তৃতা, যেটি এই দক্ষিণের ব্যাঙ্গালোর শহরে ভারতবর্ষের ইতিহাস নামে দিয়েছেন বা বিশ্ব পরিচয় নামে দিয়েছেন, সেখানে এই সত্যটা তিনি চমৎকারভাবে দেখিয়েছেন। অন্তহীন ভেদের মধ্যেও একটা অখণ্ড মহান সমন্বয়ের মহাতপস্যা ভারতের জন্য যেন ভারত বিধাতা নির্দেশ করে এসেছেন, এবং সেটাই ভারতবর্ষের আন্তঃশক্তি, সেটাই ভারতবর্ষের সংস্কৃতির মূল তাৎপর্য। দেখুন, যদি আমরা মহেঞ্জোদারোর দিকে তাকাই, মহেঞ্জোদারো, হরপ্পা, এখানে যে সভ্যতার পরিচয় পায়, সে সভ্যতা খুবই উঁচু দরের সভ্যতা। কাজেই অতি প্রাচীন যুগেও ভারতের সভ্যতা যে কত উন্নত ছিল সেটা এই দুটো সভ্যতা থেকে আমরা বুঝতে পারি। বৈদিক আর্যরা তাদেরকে যে পরাজিত করেছেন, কারণ বেদপূর্ব ভারতে ঘোড়াও ছিল না, লোহাও ছিল না। মহেঞ্জোদারোতে আর সব কিছু আমরা পেয়েছি, সেখানে কিন্তু কোনো ঘোড়া বা লোহার চিহ্ন আমরা পাইনি, পরিচয় পাইনি। বৈদিকেরা তারা ঘোড়া এবং লোহার ব্যবহারে দক্ষ ছিলেন। তাছাড়া সংহত আক্রমণকারী কাছে যতই সভ্য হোক, গৃহস্থের দল তাদের সাথে লড়াইয়ে পেরে ওঠে না। কাজেই মোগলরা এবং তুর্কিরা এত সহজে বড় বড় সব সভ্যতাকে জয় করতে সক্ষম হয়েছিল, অক্লেশই তারা পেরেছিল। বৈদিক সভ্যতা ভারতে এসে যাগযজ্ঞময় কর্মকাণ্ড নিয়ে তার যে সংস্কৃতিটা প্রতিষ্ঠা করেছিল, তার মূলে হচ্ছে যজ্ঞবেদী। যজ্ঞবেদী চারদিকে বৈদিক সংস্কৃতির শিক্ষায় বা এই যজ্ঞবেদীর চারদিকে ভারতবর্ষের বৈদিক সংস্কৃতির শিক্ষায়তনগুলি ক্রমে ক্রমে গড়ে ওঠে। আর বেদবাহ্য যে অপূর্ব সভ্যতা পূর্ব হতেই ভারতবর্ষে ছিল, সেগুলো ছিল তীর্থকে আশ্রয় করে। তীর্থ কাকে বলে এবং কোনগুলি ভারতবর্ষের তীর্থ হয়ে উঠেছে, সেটা আমরা আমাদের আগের পর্বে বিস্তৃতভাবে আলোচনা করেছি। তীর্থ হচ্ছে একটা সেরকম পরিবেশ, প্রকৃতির মধ্যে সেরকম একটা পরিবেশ যেখানে মানুষ একটা মহিমাকে খুঁজে লাভ করেছে, মহিমার সন্ধান পেয়েছে। সেটা তার নিজের মহিমা হোক, কিংবা বিশ্ব প্রকৃতির মহিমা হোক, কিংবা সে সর্বময়তার মহিমা হোক। সেই মহিমাকে তারা যেখানেই অবলোকন করেছে, জলে, স্থলে, অরণ্যে, প্রস্তরে, সেটাই তাদের তীর্থক্ষেত্র। এবং সেই তীর্থক্ষেত্রকে অগ্রসর করে অবৈদিক যে সভ্যতা এগোচ্ছিল, সেজন্য তাদেরকে বলা হতো তৈথিক। কারণ তীর্থ অবৈদিক ধারার অবদান এবং তাদের যে সভ্যতার অগ্রসরতা, সেটাকে বলা হতো তৈথিক, এই নামে সেটা পরিচিত ছিল। এই তৈথিক, অবৈদিক না বলে আমরা যদি একে তৈথিক সভ্যতা বলি, সেটা অনেকটা সঠিক। কারণ সেই সভ্যতা গড়ে উঠেছিল তীর্থকে কেন্দ্র করে। আর বৈদিক সভ্যতা, যে একটু আগেই আমরা বললাম, সেটা গড়ে উঠেছে যজ্ঞবেদীকে কেন্দ্র করে। যজ্ঞবেদীর চারদিকে বৈদিক সংস্কৃতির শিক্ষায়তনগুলো গড়ে উঠেছে, আর অবৈদিক সভ্যতা গড়ে উঠেছে তার তীর্থগুলোকে কেন্দ্র করে। এই
অবৈদিক সভ্যতা বা এই তৈথিক সভ্যতার মধ্যে অনেক উন্নত ও অনেক মহৎ ভাব ছিল, যা বৈদিক সভ্যতা ধীরে ধীরে গ্রহণ করে এবং গ্রহণ করে নিজে সমৃদ্ধ হয়। ভারতবর্ষের সভ্যতা এই দুই তৈথিক এবং বৈদিক, অর্থাৎ যাজ্ঞিক এবং তৈথিক, এই দুই সভ্যতার সমন্বয়ে ভারতবর্ষের আত্মিক সভ্যতা বা ভারতীয় সভ্যতা সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে উঠেছে। বেদের প্রথম দিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখবেন সেখানে আমরা দেখি যে ইহলোকের কাম্য ধন জন এবং পরলোকের কাম্য স্বর্গের কথা সেখানে বিপুল পরিমাণে উল্লেখিত। ধর্মের জন্য যজ্ঞ, যজ্ঞের জন্য জীবহিংসা না করলে চলে না। ক্রমে ক্রমে এই তৈথিক সভ্যতার সাথে যখন যাজ্ঞিক বা বৈদিক সভ্যতার মেল ঘটল, তারা যখন এই তৈথিক সভ্যতার সাথে পরিচিত হলেন, তখন আমরা দেখলাম বৈদিক আর্যরা ক্রমশই নিষ্কাম ধর্ম, অহিংসা প্রভৃতি উচ্চভাবে ভরপুর হয়ে উঠলেন। এই ভাবটি তারা লাভ করেছেন এই তৈথিক সভ্যতার কাছ থেকে। নিরামিষ আহার, ভক্তি, জন্মান্তরবাদ, মায়াবাদ, যোগ সাধনা, বৈরাগ্য সাধনা, ভক্তি সাধনা, ব্রত, উপবাস এবং তীর্থস্থান, এই কথাগুলো, এই আদর্শগুলো ক্রমে ক্রমে আমরা বৈদিক সাহিত্যে, বেদান্তের মধ্যে লক্ষ্য করি। ভক্তি ও প্রেমের কথা যেটুকু বেদে আছে, সেটা দ্রাবিড় সভ্যতার প্রভাবে বা এই তৈতিক সভ্যতার প্রভাবে ভারতীয় সাধনায় স্থান পেয়েছে। এবং এখানকার সব কিছুর মূলে আর্য ও আর্যপূর্ব সভ্যতার একটা গভীর সংযোগ আমরা বিপুলভাবে, নিবিড়ভাবে লক্ষ্য করি। প্রধানত এই দুই সভ্যতার সঙ্গম তীর্থে পরবর্তীকালের পরম ঐশ্বর্যময় সনাতন ধর্ম জন্ম লাভ করেছে, যেখানে আর্যপূর্ব উন্নত মতবাদের সঙ্গে তার দেখা হয়েছে। সেখানে এই মিলনের ফল খুব সুন্দর হয়েছে। যেমন সকাম স্বর্গের জায়গায় ক্রমশ আমরা নিষ্কাম মুক্তির সাধনা ও কর্মকাণ্ডের স্থানে আমরা পাচ্ছি ভক্তিবাদকে। আবার কোথাও কোথাও প্রাকৃত সব মতবাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, একেবারেই যুক্ত হয়ে যাচ্ছে তন্ত্র, মন্ত্র, অভিচার, অর্থাৎ আমরা ঋগ্বেদ, সামবেদ এবং তারপরেই আমরা পাচ্ছি অথর্ববেদকে। এবং এই মেশার ফলে ভালো মন্দ দুই আসতে বাধ্য। কারোর সঙ্গে যদি আমার মেল হয়, মিশি আমরা আমার গণ্ডি ভেঙে যদি অন্যকে আহ্বান করি, তাকে ঢুকতে দিই, বা আমি বেরিয়ে গিয়ে অন্য কারোর সাথে যদি মিশি, তাহলে আমার লাভ এবং ক্ষতি, ভালো এবং মন্দ, ভালো খারাপ দুই আমার ঘটতে বাধ্য, দুই হবে। অথর্ববেদে প্রাকৃত সংস্কৃতির সাথে যাজ্ঞিক বা বৈদিক সংস্কৃতির একটা সেই রকম গভীর যোগ আমরা সেখানে লক্ষ্য করছি। তার ফলে দেবতার পরিবর্তে যে আর্যরা দেবযাজী ছিলেন, তারা ধীরে ধীরে দেবতার পরিবর্তে মানুষের প্রতি এবং স্বর্গ ভাবনার পরিবর্তে তাদের চিন্তাধারা পৃথিবীর প্রতি এবং পৃথিবীর প্রতি অনুরাগ, মানুষের প্রতি অনুরাগ এবং পৃথিবীর প্রতি অনুরাগ, সেটা আমরা খুব গভীরভাবে এই অথর্ববেদের মধ্যে দেখতে পাই অন্যান্য বৈদিক
সাহিত্যের মধ্যে, এবং অত্যন্ত অপূর্ব তার নিদর্শন। অনেক স্থূল কুৎসিত বস্তু সেখানে এসেছে, কিন্তু লক্ষ্য করবেন এই যে একটা প্রভাব, আর্য সংস্কৃতির একটা যে প্রভাব, এবং সেখানে যে একটা উচ্চ দার্শনিক ভাবনা আছে, সেই উচ্চ দার্শনিক ভাবনায় অনেক স্থূল কুৎসিত বিষয় উন্নত এবং পবিত্র হয়ে উঠেছে। এইটা কিন্তু সবচাইতে বড় কথা। এই জায়গাটায় যেহেতু এই যাজ্ঞিক মানুষদের, এই আর্য মানুষদের একটা দর্শনের, যাকে আমরা অধ্যাত্মবাদ এরকম একটা বলি, অধ্যাত্মবাদ কেবলমাত্র বৈদিক ভাবনার মধ্যে নিহিত আছে এটা বললে ভুল হবে। অধ্যাত্মবাদ অবৈদিক ধারার মধ্যেও বিপুল পরিমাণ আছে। উত্তর ভারতে যেমন মহাপুরুষেরা এসছেন, পাতাল বা দক্ষিণ ভারতেও সেরকম মহাপুরুষেরা জন্মেছেন। উত্তর ভারতের, মানে উত্তর ভারত বলতে পূর্ব পশ্চিম উত্তর এই শাখার মধ্যে যেমন অবতারদের অবতরণ ঘটেছে, দক্ষিণ ভারতেও বহু অবতারদের জন্ম হয়েছে, এটা তো ঠিক। কিন্তু আমি অধ্যাত্মবাদকে বলছি না, কিন্তু দার্শনিকতার একটা বিপুল উন্মেষ সেটা ছিল কিন্তু আর্যদের ক্ষেত্রে, এবং ছিল বলে তারা যখন ওই অবৈদিক ভাবটাকে তারা যখন গ্রহণ করছেন, তৈথিক ভাবটাকে তারা যখন গ্রহণ করছেন, তখন তার মধ্যে যে স্থূলত্বগুলো আছে এবং নিজেদের মধ্যে যে স্থূলত্বগুলোকে আছে, যাজ্ঞিক ভাবনার মধ্যে যে স্থূলত্ব এবং তৈথিক ভাবনার মধ্যে যে স্থূলত্ব, এই দুটোর মধ্যেই তারা কিন্তু অপূর্বভাবে এক ভাবময়তায় তাকে তারা উন্নতভাবে পবিত্রভাবে তুলে ধরেছে। অর্থাৎ দেবদাসী নৃত্য, হ্যাঁ, যেখানে তৈথিক যে আচার অনুষ্ঠান, সেখানে মহিলা পুরোহিত, আমরা এইটা তো একটা পর্বে বলেছি, সেখানে আর্যরা যখন ওই স্থানগুলো গ্রহণ করলেন এবং ব্রাহ্মণরা যখন সেই পুরোহিতদের, মহিলা পুরোহিতদেরকে ঠেলে দিয়ে নিজেরাই সেই পৌরোহিত্যের স্থানটা গ্রহণ করলেন এবং তাদের অধিকার কায়েম করলেন, এটা যেমন একটা অন্যতর মানে শাসক গোষ্ঠীর একটা অন্য দিক, একটা কুৎসিত দিক, কিন্তু এটাও ঠিক। এবং ওই মহিলা পুরোহিতদের অংশটা কেবলমাত্র দেবদাসীর ওই নৃত্য গানের মধ্যেই কেবলমাত্র সীমাবদ্ধ ছিল। কারণ এটা তো আমরা বলেছি যে অবৈদিক ধারার মহিলা পুরোহিতরা ছিলেন, তারা দেবতার পূজা অর্চনা করতেন মাল্যে, গন্ধে, সঙ্গীতে এবং নৃত্যে। কারণ সঙ্গীত, নৃত্য, গীত এগুলো সব অবৈদিক ধারা, আর্যদের মধ্যে এটা ছিল। ফলে মহিলার পুরোহিতরা তারা যখন করতেন, সবটা দিয়েই তারা অর্চনা করতেন, সবটা দিয়েই তারা তাদের প্রাণের দেবতাকে পেতে চাইতেন। সেখানে যখন ব্রাহ্মণ্য শক্তিরা জোর করে তাদের সরিয়ে দিয়ে সেই জায়গাটা তারা গ্রহণ করলেন, সেই এবং ওই মহিলা পুরোহিতদেরকে স্থান কেবলমাত্র নির্বাচিত হলো দেবদাসীতে, এবং তারা কেবলমাত্র ভোগ্য পণ্য এরকম একটা দৃষ্টির মধ্যে তারা আবদ্ধ ছিলেন। এটা অত্যন্ত কুৎসিত, অত্যন্ত খারাপ এবং অত্যন্ত জঘন্য কর্ম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যে কথাটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে এই আর্য ধারার মধ্যে, অর্থাৎ এই বৈদিক ধারার মধ্যে যে একটা উচ্চ ভাব, একটা উচ্চ আধ্যাত্ম ভাব, একটা যে বিপুলতর সংস্কৃতি রয়েছে, উন্নত সাহিত্য রয়েছে, সেটা দিয়ে তারা কিন্তু এই কুৎসিত জিনিসেরও একটা অপূর্ব ভাব তাৎপর্য রচনা করেছে। এইটা হচ্ছে ফলত যাকে তারা কুৎসিত করে ফেলেছিলেন সেটাকেও তারা কিন্তু উন্নত এবং পবিত্র করেছে। এই জায়গাটাকে যেন আমরা অস্বীকার না করি, অন্তত তাদের
সাহিত্যে, রচনায়, তাদের দর্শনে তারা এই নিম্ন স্থানগুলো, এই অন্ধকার যে দিকগুলোকেও তারা কিন্তু উন্নতভাবে, একটা পবিত্রভাবে বর্ণনা করেছে, তার তাৎপর্যকে চমৎকারভাবে বর্ণনা করেছে। ফলত যে দেবদাসী সম্প্রদায়ের যে নাচ, তাদের যে যাপন, সেটা কিন্তু শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় গীত, শাস্ত্রীয় নাট্যকলা, শাস্ত্রীয় আঙ্গিকে তা কিন্তু গৃহীত হল। এইটা হচ্ছে বড় কথা। আর্যেরা নদ, নদী, বিল, সমুদ্রের সঙ্গে খুব বেশি পরিচিত ছিলেন না। তারা পাহাড় থেকে নেমে এসছেন, বরফ থেকে নেমে এসছেন। তারা যখন নাগ প্রভৃতি এখানকার অবৈদিক অথচ সুসভ্য জাতিকে তাড়া করলেন, পশ্চাৎপদ করে হটিয়ে দিলেন, তখন নাগবংশীয়রা জলাশয়ের কাছে গিয়ে বাস করতে লাগলেন। মহাভারত প্রভৃতিতে তার পরিচয় খুব স্পষ্ট। এই নাগকন্যার গর্ভজ জরুৎকারু মনির পুত্র হচ্ছেন আস্তিক। তিনি ব্রাহ্মণোত্তম ছিলেন, ব্রাহ্মণোত্তম আস্তিক, এবং আর্যরা তাকে মাথায় করে রেখেছে। তখন ব্রাহ্মণেরা অনার্য বিবাহ করতেন, অবৈদিক পরিসরের মানুষদেরকে বিবাহ করতেন, তাদের সন্তানেরা কিন্তু ব্রাহ্মণ হতেন। মহাভারত পুরাণ থেকে সেটা আমরা খুব স্পষ্ট পাই, দেখতে পাই এই ইতিহাসকে। আগে এসব বিবাহের সন্তান পিতার জাতি পেতেন, কারণ আর্যদের মধ্যে প্রধান হলো পুরুষ, তাকে বলে বীজ প্রাধান্য। পরে দ্রাবিড় জাতির বা অবৈদিক জাতির মাতৃতন্ত্র, আর্য বা বৈদিক সমাজের মধ্যে ছিল পিতৃতন্ত্রের প্রাধান্য, আর অবৈদিক সমাজের মধ্যে, যেটা আমরা আগের অনেক আলোচনার মধ্যে বলেওছি এবং দেখেওছি, সেখানে ছিল মাতৃতন্ত্র সমাজের প্রাধান্য। ফলে এই যখন ওই অবৈদিক ধারার সাথে বৈদিক ধারা এসে মিশল, তখন এই দ্রাবিড় অবৈদিক জাতির মাতৃতন্ত্র সমাজের প্রভাবে মায়ের জাত সন্তানরা পেতে লাগলেন। তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে ছান্দোগ্য উপনিষদের জবলা সত্যকাম। সত্যকাম তিনি পরিচিত হয়েছেন মায়ের পরিচয় জবলা সত্যকাম। এর নাম হচ্ছে ক্ষেত্র প্রাধান্য। আগে ছিল বীজ প্রাধান্য বা বীজ প্রাধান্য। পরবর্তী সময়ে এই যাজ্ঞিক এবং তৈথিক মিলনের ফলে বীজ প্রাধান্য থেকে সেটা পরিবর্তিত হলো ক্ষেত্র প্রাধান্য, এবং এটা কিন্তু অবৈদিক বা দ্রাবিড় প্রভাবের ফল। ভীম যখন, লক্ষ্য করেন মহাভারতের মধ্যে আমরা একটা উদাহরণ দিচ্ছি, ভীম যখন কৌরবদের বিষে হতচেতন হয়ে জলে ভাসতে ভাসতে নাগেদের দেশে গেলেন, ভীম আর্য, ঠিক আছে, তিনি তার জ্ঞাতি ভাই দুর্যোধনের দেওয়া বিষে হতচেতন হয়ে তাকে বিষ দিয়ে লতাপাতা দিয়ে বেঁধে তাকে জলে ফেলে দিয়েছে। আর সে জলের মধ্যে ভাসতে ভাসতে ভীম কোথায় গেছে? নাগেদের দেশে। এই নাগেদের দেশটা কোথায়? সেখানে ভীমকে আত্মীয় বলে নাগরাজ যত্ন করলেন। ভীমের সাথে তার রক্তের যোগ ছিল। তাহলে নাগেরা আর্য না হলেও কিন্তু সভ্য ছিল, এবং সভ্য ছিল বলেই আর্যরা এই নাগ অর্থাৎ অবৈদিক বা অনার্য যাকে বলে, আর্য নয় যারা, সেই অর্থে অনার্য। এখানে আমরা যারা আর্য নয় সেই অর্থে আমরা তাদেরকে অনার্য বলছি। অনার্য আর্য শব্দের কিন্তু অনেকগুলো অর্থ হয়, স্থান বিশেষে অর্থ পাল্টে পাল্টে যায়, সেটা ধরতে। এখানে আমরা যে অর্থ ধরছি যে যারা আর্য নয় তারা অনার্য, বা যারা বৈদিক নয় তারা অবৈদিক। আবার এই বৈদিক অবৈদিক বলেও আবার কিন্তু খুব মুশকিল, কারণ বৈদিক ভাবধারা অবৈদিকদের মধ্যে এমনভাবে মিশে গেছে। যদি ধরুন
একটু সরে আসি, কথা থেকে একটু অন্য জায়গায় আসি, যে রাম আর রাবণ কি বলবেন, দুজনই কিন্তু ওই বৈদিক পুরুষ। রাম এবং বালি দুজনেই বৈদিক পুরুষ। আর্য অনার্য এখানে কিভাবে বলবো না, সংস্কৃতিগত বলে, সুসভ্যতা, কৃষ্টি, মর্যাদা, ব্যক্তিত্ব, হ্যাঁ, যুক্তিশীলতা, সহনশীলতা, যা যা কিছু ভদ্র জনচিত গুণ, শিষ্টাচার, এইগুলো যা, তাদেরকে তখন বলছি আর্য। সেই অর্থে রামচন্দ্র আর্য। রাবণের মধ্যে এইগুলোর অভাব আছে, কিন্তু তিনি পণ্ডিত মানুষ, বেদ কম জানেন না। তিনি অনেক আর্য, অনেক বৈদিক শ্লোকও তিনি রচনা করেছেন, এর প্রমাণও বহু রয়েছে। এবং তিনি সুসভ্য, সংস্কৃতি, শিল্প, স্থাপত্য অনেক উন্নত, রামের চেয়ে অনেক উন্নত। কিন্তু তার চারিত্রিক যে একটা দুর্বলতা রয়েছে, দোষ রয়েছে, সেই অর্থে আমরা তাকে সেক্ষেত্রে কিন্তু অনার্য বলছি। এই অর্থে এই স্থান বিশেষে, কাল বিশেষে আর্য অনার্যের সংজ্ঞাটা বদলে যাবে। এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আর্য যারা নয় সেই অর্থে অনার্য। নাগেরা আর্য সব বা বৈদিক সেই অর্থে, সেই সংস্কৃতির অঙ্গনতা, এরা হচ্ছে আদিম জনমানুষ। আর ভীম, কৌরব এরা এসছেন বাইরে, মানে ওই উত্তর থেকে। আর নাগজাতীয়রা এরা হচ্ছে এই মানে হিমালয়ের পর থেকে যে সংস্কৃতি, পৃথিবী, হ্যাঁ, স্বর্গটাকে বলছি আমরা সেই ইরান, আফগানিস্তান থেকে হিমালয়ের পাদদেশ পর্যন্ত, এই জায়গার থেকে যারা এসছে তাদেরকে আমরা বলছি আর্য। আর বা তারা এই অর্থে তারা ওইখান থেকে এসছে। ভৌগোলিক দৃষ্টিতে এই যদি আমরা হিমালয়ের নিচে বাস করি ভৌগোলিক দৃষ্টিতে থেকে, তাহলে ওইখান থেকে যারা এসছে তারা বহিরাগত। কিন্তু ওই অর্থে বহিরাগত নয়, দেশটা তখন এত বড়, দেশটা এইভাবে ভাগ হয়নি। ভৌগোলিক অংশে ভাগ যদি আমরা ধরি, তাহলে আবার বহিরাগত, এই দেশের লোক, এরকম ভাগ আসে। এটা খুব জটিল, এটাকে নিয়ে কিন্তু কোনো মানে একটা অর্থে যদি আপনি মানে যুক্ত হয়ে থাকেন, তাহলে আপনি গোড়ান্ধ হয়ে যাবেন, এর মূল তাৎপর্যকে, মূল অর্থকে ধরতে পারবেন। যাই হোক, সেটা অন্য বিষয়, তার মধ্যে আমরা এই মুহূর্তে যাব না, সময় নষ্ট হবে। এখানে আমরা বলছি ভীম যখন নাগ দেশে গেলেন, নাগরাজ তাকে যত্ন আত্মি করে তাকে সুস্থ করে তুলছেন, সেখানে আমরা দেখছি ভীমের সাথে তার একটা রক্তের যোগ আছে। তাহলে নাগেরা সভ্য, তারা ওই আর্য সভ্যতার থেকেও তারা বেশি সভ্য ছিলেন, হ্যাঁ। এবং জলের সঙ্গে তাদের একটা সম্বন্ধ আছে। যারা ওই উত্তর থেকে এসেছে তারা জল কি জিনিস জানতেন না, জলের সাথে তাদের কোনো সম্বন্ধ, কারণ সেখানে জল বলে কিছু নেই। তারা পাহাড় জানে, তারা বরফ জানে, তারা মরুভূমি জানে, তারা ঊষর দেশ জানে, এরা আবার সেটা জানে না। এই সুতরাং জল থেকে আমরা পাচ্ছি জাল, জলের মধ্যে যে আমরা ছুঁড়ে বিছিয়ে জল থেকে যে আমরা তুলে আনি সেটাকে বলছি জাল। নৌকা এই জল থেকে এসছে। আর্যরা জাল কি জিনিস জানবে না, জল যারা জানে না তারা জাল জানবে না, তারা নৌযান জানবে না, ঠিক আছে। মাছ কি জিনিস তারা জানবে না। সুতরাং নৌকো, জাল, মাছ, এসব তারা আর্য ওই দেশের উত্তর করুর লোকেরা, তারা মাংস খুব ভালো জানে, তারা মাংস খায়, তারা বাছুর যজ্ঞে দিতেন, এরা মাছ দেন। সরস্বতী পুজোয় পরবর্তীকালে মাছ দেবার প্রথা এলো। কেন না, জলস্ফীতি হয়ে গেছে, জলে বেঁচে আছে মানুষ, তখন তারা জলের শস্যকেই বেঁচেছে। এই জন্য যা খেয়ে আমি বাঁচি, আমি যেভাবে বাঁচি, যে পরিবেশের মধ্যে বাঁচি, আমার উপাস্যকেও আমি তাই দেব। আমার যেমন চেহারা, আমার উপাস্যের চেহারাও হবে তো তেমনই। আমার মতন তুমি হলে তবেই না তোমার সাথে আমার একটা নৈকট্য হবে, একটা নিকটতম যোগসূত্র হবে, তাই আমার উপাচার হবে, তাই আমার নিবেদন হবে। সুতরাং
এই আর্যরা মাংস ভোগ, অনার্যরা মাছ খেতে। শাখা আর্যরা জানত না কি জিনিস, শাখা, পলা, সিঁদুর এসব নাগেদের কাছ থেকে তারা পেয়েছে। নৃত্য, গীত, বাদ্য এগুলো অনার্য সভ্যতা, দ্রাবিড় সভ্যতা, কিংবা আমরা ওই সভ্যতার তৈতিক সভ্যতা, এটাও আমরা বলতে পারি তৈতিক সভ্যতা, তার থেকে পেয়েছে। ব্রাহ্মণদের পক্ষে বেদ গান ছাড়া শিব বা বিষ্ণুর জন্য নৃত্য গীত নিষিদ্ধ ছিল। ব্রাহ্মণরা করতেন স্তব স্তুতি, তাদের কাছে সেই সাহিত্য ছিল স্তব স্তুতি। তৈতিক সভ্যতার কাছে ছিল নৃত্য গীত, তারা নৃত্য গীতের মাধ্যমে দেবতাকে তুষ্ট করতেন। শূদ্র এবং নারীরাই তা চমৎকার করতে পারতেন, সেই জন্য শূদ্ররা ছিলেন পুরোহিত, নারীরাই ছিলেন পুরোহিত। ভাগবত সম্প্রদায়, তারা ভক্তির গান নিয়ে সমাজ রচনা করলেন। লিঙ্গ পুরাণ যদি আপনারা দেখেন, সেখানে এর পরিচয় বিশেষ করে পাবেন। তবু সমাজে গীত ও বাদ্য যাদের স্থান, তারা কি খুব নিচু ছিলেন? নাটকও আর্যরা এই দেশ থেকেই লাভ করেছে। নৃত্য গীত নাটক অর্থাৎ গন্ধর্ব বিদ্যা বা গান্ধর্ব বিদ্যা। ভালো করে লক্ষ্য করুন, এই গান্ধর্ব বিদ্যার জনককে, গুরুকে শিব। শিব হচ্ছে গান্ধর্ব বিদ্যার গুরু। যখন আর্যরা, যেটা আগের পর্বে আমরা আলোচনা করেছি, কিভাবে আর্য মানুষেরা আর্য সংস্কৃতি, দ্রাবিড় সংস্কৃতির কাছ থেকে শিবকে গ্রহণ করতে বাধ্য হলেন, বিষ্ণুকে গ্রহণ করতে বাধ্য হলেন, ফলে তো শিব এবং বিষ্ণুর সঙ্গে সঙ্গে তাদের কাছে এলো নৃত্য গীত, নাটক, নাট্যকলা, গান্ধর্ব বিদ্যা। নৃত্য গীত শিব হচ্ছেন গুরু, নাটক নাট্যকলার গুরু হচ্ছেন বিষ্ণু। আপনারা যদি নাট্যশাস্ত্রের বা নাটক শাস্ত্রের প্রাচীন বিষয়গুলো যদি দেখেন, ভরত মুনির রচনা দেখেন, সেখানে বিষ্ণুর কাছ থেকে, শিবের কাছ থেকে, পার্বতীর কাছ থেকে তারা এই নাট্যশাস্ত্রের বিভিন্ন উপাদানগুলো লাভ করেছে। আর এরা প্রত্যেকেই তো অবৈদিক দেবদেবী, তাই না? আর্য অনার্য বা দ্রাবিড় এবং বৈদিক বা যাজ্ঞিক এবং তৈতিক এই যে সম্মেলন ঘটল, সেটা যে কি অপূর্ব হতে পারে তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে আমি দিই। যদি এরকম বহু দৃষ্টান্ত আছে, কিন্তু অনেক দৃষ্টান্ত তো এই পর্বে দেওয়া সম্ভব হবে না, পরে পরে কখনো কখনো তা বলার আমার ইচ্ছে রইল। আর বেশি এরকম উদাহরণ দিলে আপনাদেরও ধৈর্য নষ্টচ্যুতি ঘটবে। একটা দৃষ্টান্ত দিই, একটা গল্প বলি, গল্পের আকারে শুনুন। এক ঋষির ব্রাহ্মণী পত্নী ছিল। ঋষি, তিনি এক ব্রাহ্মণী বিবাহ করেন, তার ব্রাহ্মণী পত্নী ছিলেন, এবং তার আরেক শূদ্রা পত্নীও ছিলেন। আর তার দুই পত্নী, এক পত্নী ব্রাহ্মণী এবং আরেক পত্নী শূদ্রা। এই জায়গায় একটু আমাদের টিপ্পণী দিতে ইচ্ছে করছে। ব্রাহ্মণী পত্নী মানে হচ্ছে সেই ব্রাহ্মণীকে, ব্রাহ্মণ যেখান থেকে লাভ করেছেন সেটি হচ্ছে তার সমঘর, অর্থাৎ বৈদিক বা যাজ্ঞিক বাড়ি থেকে। তার আরেক পরিচিত বৈদিক বা যাজ্ঞিক পরিবার থেকে তিনি ওই একটি মহিলাকে বিয়ে করেছেন। আরেকটি মহিলাকে, অত্যন্ত সুন্দরী মহিলা, অত্যন্ত গুণবতী মহিলাকে বিবাহ করেছেন। তিনি হচ্ছেন তৈতিক বাড়ির থেকে, তৈতিক ঘরানার লোক। আর তার আরেক পত্নী হচ্ছেন যাজ্ঞিক ঘরানার লোক। যিনি তৈতিক ঘরানার লোক তাকে বলা হচ্ছে শূদ্র। এইটা বুঝবেন, এই জায়গাটা একটা রহস্য আছে। কেন শূদ্র, কি অর্থে শূদ্র, কিভাবে শূদ্র, সেগুলো আমরা মোটামুটি শূদ্র যখনই হচ্ছে, স্ত্রী শূদ্র জাতি
সেখানে জানবেন ব্রাহ্মণই নয়, তার জানবে সে হচ্ছে তৈথিক বা অবৈদিক ধারার বা সেই পরিবারের কোনো রমণ। ঠিক আছে, এইটুকু। তো তখনকার কি হতো, পিতা মানে যাজ্ঞিক ঋষি তিনি ছাত্রদেরকে পড়াচ্ছেন এবং তার পড়ানোর জায়গা ওই যজ্ঞস্থান, যজ্ঞকুণ্ডকে মাঝখানে রেখে গুরু এই পাশে বসেছেন, তার চারপাশে তার শিষ্যরা বসে আছেন। কিংবা তপবনের এটা অনেক পরে এসেছে, প্রথম দিকে সাধারণত ওই যজ্ঞ ক্রিয়া করতে করতেই গুরু ছাত্রদেরকে একসঙ্গে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুই শিক্ষাই তিনি দিয়ে যেতেন। ওই যজ্ঞস্থলে বসে শিক্ষা করবার দিলেন। এবং সেই পিতার কাছে যেমন অন্যান্য ছেলেরা আসতো, অন্যান্য শিষ্যরা যেমন আসতেন, সেরকম গুরুর নিজের যে ছেলে পুলে ছিল, অর্থাৎ গুরুর স্ত্রীরা তাদের সন্তানকেও ওই যজ্ঞস্থলে পিতার কাছে পাঠিয়ে দিতেন। পিতা সেই যজ্ঞস্থলে বসে তার অন্যান্য শিষ্যদেরকে পাঠদান করছেন। এমন সময় তার দুই স্ত্রীরই, তার দুই পুত্র, ব্রাহ্মণেরও একটি পুত্র, শূদ্রা স্ত্রীরও তার একটি পুত্র, দুজনের স্ত্রীকে বলছে, যাও বাবা, তোমাদের বাবা ওখানে পড়াশোনা করছে, তোমরা বাবার কাছে বসে পড়াশোনা শুনো। বাবা কি করলেন, সেই মহর্ষি কিন্তু তার নিজের ব্রাহ্মণীপতির গর্ভজাত সন্তানকে কোলে বসিয়ে আদর করে শিক্ষা দিলেন, কিন্তু শূদ্রপত্নীর সন্তানকে যজ্ঞস্থলে প্রবেশ করতে দিলেন না। ছেলে এসে দুঃখে মায়ের কোলে লুটিয়ে পড়ল, বললে, মা, বাবা যেন আমাকে চিনতেই পারলেন না। মা কি করেন, চোখের জল রাখতে পারলেন না। ছেলে তখন বললে, মা, আমার তাহলে কি হবে, পড়ার কি হবে, আমি কি করে শিক্ষা লাভ করব, আমি কার কাছে যাব? মা বললেন, তোমার বাবাই যখন তোমাকে উপেক্ষা করলেন, তখন তুমি আর কার কাছে যাবে? আচ্ছা, আমি তো শূদ্র কন্যা, অর্থাৎ মাটির সন্তান, শূদ্র মানে পৃথিবীর সন্তান, চাইল্ড অফ দ্য সয়েল। আমার মা পৃথিবীকে ডেকে দেখি, এ বলে তিনি পৃথিবীকে আহ্বান করলেন। এই পৃথিবীকে আহ্বান করলেন মানে তিনি তার সমাজকে, মনে রাখবেন, এখানেও আমরা গত পর্বে বলেছি, এই তৈথিক সম্প্রদায়, এই তৈথিক সংস্কৃতির মানুষেরা, অবৈদিক সংস্কৃতির মানুষেরা, তারা কিন্তু একটা আরণ্যক পরিবেশের মধ্যে থাকতেন, প্রকৃতির মধ্যে থাকতেন, প্রকৃতির সঙ্গেই তারা বড় হয়ে উঠেছে। তাদের থেকেই কিন্তু বৈদিক সংস্কৃতির মানুষেরা এই প্রকৃতি প্রেমী হয়ে উঠেছেন। এই বৈদিক সংস্কৃতির মানুষকে প্রকৃতির পাঠ শিখিয়েছে কিন্তু অবৈদিক বা এই তৈথিক সম্প্রদায়ের মানুষেরা। বৈদিক মানুষেরা এই উদার আকাশের দিকে, বিশ্ব দিকে তাদের দৃষ্টি ছিল, তাদের দৃষ্টি ছিল ব্যাপক, উদার বিশ্বের দিকে তাদের দৃষ্টি। আর এই তৈথিক বা অবৈদিক ধারা, তারা বড় হতেন, তারা তাদের রস আহরণ করতেন এই মাটির থেকে, প্রকৃতির থেকে, পরিবেশের থেকে। সুতরাং তিনি তার নিজের লোকজনদেরকে, অর্থাৎ নিজের সমাজের লোককে আহ্বান করলেন। এটা হচ্ছে পৃথিবীকে আহ্বান করার মূল তাৎপর্য, এটা বুঝবেন। তো সেই বসুন্ধরা মাতা, কারণ সেখানকার আমরা তো জানি গুরুরা সাধারণত মহিলারাই হতেন, সেরকম গুরুরা এসছেন, বলছেন, ভয় নেই, সব জ্ঞানই তো আমার মধ্যে আছে, এই ছেলেকে আমার হাতে দাও, আমি একে শিক্ষা দেব। অর্থাৎ তিনি তার সন্তানকে সেই তৈথিক গুরুর হাতে তুলে দিলেন। পৃথিবী মাতা ছেলেকে সর্বশাস্ত্রে পণ্ডিত করে আবার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। খুব চেনা চেনা লাগছে। মহাভারতে শান্তনু গঙ্গাকে বিবাহ করেছেন। গঙ্গা কিন্তু এই তৈথিক সম্প্রদায়ের মেয়ে।
তিনি জল, জল মানে তৈথিক। আর্যরা জলের সাথে পরিচিত ছিলেন না। গঙ্গা শান্তনুর কনিষ্ঠ পুত্র দেবব্রতকে নিয়ে গিয়েছেন, তাকে সর্বশাস্ত্রে মানুষ করে তারপর পিতার কাছে উপযুক্ত করে তিনি ফেরত দিয়েছিলেন। মনে পড়ে এই একই ঘটনা এখানে, কোথাও একটা মিল আছে, পাবেন। অর্থাৎ আর্য অনার্য এই ধারার মধ্যে, বৈদিক অবৈদিক ধারার মধ্যে, যাজ্ঞিক তৈথিক ধারার মধ্যে মিল আপনারা বহু জায়গায় পাবেন। শুধু খালি প্রয়োজন একটু চোখ কান খুলে পড়া, চোখ কান মেলে বোঝা, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন, বলতে পারবেন। যাই হোক, এইবার তিনি ছেলে যখন সর্বশাস্ত্রে পণ্ডিত হয়ে এলেন, তখন সেই ছেলে তার বাল্যকালের অপমানের শোধ তুললেন। কিভাবে? তিনি ঋগ্বেদের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ গ্রন্থ লিখলেন। আজ যিনি যত বড় বিশুদ্ধ ব্রাহ্মণই হন না কেন, যত বড় যাজ্ঞিক বৈদিক পরিবারের মানুষই হন না কেন, সেই ব্রাহ্মণ গ্রন্থখানি না পড়লে ঋগ্বেদের মধ্যে প্রবেশ করাই অসম্ভব। তারপর তিনি নিজে যে শূদ্রার অর্থাৎ ইতরার ছেলে, শূদ্র মানে ইতর, ইতর বলা হতো, ইতরা, শূদ্রা বা ইতরা, তিনি যে ইতরার সন্তান, শূদ্রার সন্তান, এটা খুব ভালো করে এই পরিচয় থেকে তিনি একেবারে স্পষ্ট করে রাখার জন্য, যাতে এই পরিচয় কোনোভাবে নষ্ট না হয়, সেই জন্য তিনি নিজেকে ইতরার পুত্র বা ঐতরেয় বলে পরিচিত দিলেন, এবং ওই ব্রাহ্মণের নাম হলো ঐতরেয় ব্রাহ্মণ। এই শূদ্রা মায়ের ছেলের আসল নামটি ওই ঐতরেয় নামের তলে চাপা পড়ে আছে। মহিষ শিষ্য বলে তাকে মহিদাসও বলা হয়, তাই ঐতরেয় মহিদাসই হচ্ছে তার পরিচয়। ঐতরেয় অর্থাৎ ইতরার পুত্র ঐতরেয়। দশরথের পুত্র দাশরথী, সেই রকম ইতরার পুত্র ঐতরেয়। মহিদাসের শিষ্য মহি মানে মাটি, মহির শিষ্য মহি মানে মাটি, মেদিনী, তিনি আমি মাটির সন্তান। যে মানব আমি সেই মানব তুমি কন্যা, মাটির পুত্র, মাটির সন্তান, সেই জন্য তিনি মাটির শিষ্য বলে তার নাম হচ্ছে মহিদাস। ঐতরেয় মহিদাস, ইতরা পুত্র মাটির শিষ্য ঐতরেয়, এই হচ্ছে তার পরিচয়। এই ঋষির কথা, সব কথা ওই ঐতরেয়ালোচনম নামে গ্রন্থে সত্যব্রত সামশ্রমী লিখেছেন। সত্যব্রত সামশ্রমীর রচনা যদি আপনারা পান, এখন পাওয়া যাচ্ছে, সত্যব্রত সামশ্রমী, তার অপূর্ব সব রচনা আবার নতুন করে ছাপানো হচ্ছে, পাওয়া যাচ্ছে। আমাকে সবচাইতে প্রথম এই খবরটা দিয়ে খুব উপকার করেছে, তার নাম আমাকে বলতেই হবে। তরুণ সন্ন্যাসীদেরকে তাপস বলে, তাই না? তাপস, এইরকম এক তরুণ তাপস, এখন তরুণ নয়, তারুণ্যতার কেটে গিয়ে অনেকটা অভিজ্ঞ প্রৌঢ় হয়ে উঠেছেন আমাদের শাস্ত্রমায়ানন্দ। সে এই বইটা যে আবার নতুন করে ছাপানো হচ্ছে, অরিজিৎ মহারাজ, সে পড়াশুনো করেন, খুব মানুষটি ভালো, আমাকে নানাভাবে নানা কিছু পাঠিয়ে খুব সাহায্য করেন। যখন আমি অনেক কিছু খুঁজে পাই না, এ তো একটু প্রশংসা করতে হয়, গুণীর প্রশংসা করা পুণ্যকর্ম বলা হয়। তো তখন যেহেতু ওই সব টেকনিকগুলো খুব ভালো জানে,
এসব স্ক্যান ফ্যান করে এসব নানা রকম করে পাঠানো যায় না, পিডিএফ করে খুব দ্রুত পাঠিয়ে দেয়, বলা মাত্র কোনো রকম না করে। যাই হোক, আমি তার কাছে এই ব্যাপারে বেশ কৃতজ্ঞ, তার কথাটা এখানে স্বীকার করলাম। তো আপনারা যদি সত্যব্রত সামশ্রমীর রচনা অবশ্যই পড়বেন, আমরা অনুরোধ করব, কিনুন, এই বইগুলো পড়ুন। এগুলো আমাদের ইতিহাস, সত্যিকার ইতিহাস জানার প্রয়োজন। রবীন্দ্রনাথ এই ব্যাঙ্গালোরের সেই ইতিহাস নিয়ে যখন কথা বলছেন, তখন তিনি খুব একটা দামি কথা বলেছেন যে আমাদের এই মোগলরা আসার আগে, পাঠানরা আসার আগে, ইংরেজরা আসার আগে আমাদের নিজস্ব একটা ইতিহাস ছিল। সেই ইতিহাসকে অকৃত্রিমভাবে, সেই সঠিক ইতিহাসকে আমাদের জানতে হবে। যাই হোক, তাহলে আমরা বলছি ঋগ্বেদকে জানতে হলে ঐতরেয় ব্রাহ্মণের প্রয়োজন। শুধু এই কথা বললে কিন্তু অল্প বলা হবে। বড় বড় চিরন্তন সত্য গ্রন্থে এমনভাবে দেওয়া হয়েছে যে এখনো তা দেখলে বিস্মিত হতে হয়। একটা উদাহরণ দিই, যেমন এগিয়ে চলাই হচ্ছে ধর্ম, এগিয়ে চলা। এই যে পুরনো যুগে স্থিতিশীলতাটা ছিল ধর্ম, কিন্তু এখন হচ্ছে এগিয়ে চলাই হচ্ছে ধর্ম। আমরা বলি না, মুভ এভেড, ওল্ড স্কুলে বিলং করো না, এগিয়ে চলো। এই যে ঐতরেয় ব্রাহ্মণে এই কাহিনীটি কিন্তু আছে। রোহিতকে উপদেশ দিচ্ছেন যে এমন সে যে গতিশীলতার কথা, সেটা আর সারা পৃথিবীর কোথাও আপনি পাবেন না। রাজপুত্র রোহিত দীর্ঘকাল চলে এসে শ্রান্ত হয়ে বিশ্রামের জন্য যখন ঘরের দিকে ফিরে যাচ্ছেন, তখন পথে তাকে বৃদ্ধ ব্রাহ্মণবেশী ইন্দ্র পর 5 বার বলছেন, নানা শ্রান্তায় শ্রীরস্তি ইতি রহিত শুশ্রুম পাপ নৃণদ বর জন ইন্দ্র ইচররথ সখা চরৈবেতি। চলতে চলতে যে শ্রান্ত, তা আর শ্রীর অন্ত নেই। শ্রান্ত থেকে শ্রীর অন্ত নেই। হে রোহিত, এই কথাই চিরদিন শুনেছি, যে চলে সখা ইন্দ্র দেবতা তার সঙ্গে সঙ্গে চলেন। ইন্দ্র এখানে কমরেড শব্দের অর্থ যে আমার সঙ্গে চলে, বন্ধু শুধু নয়, বন্ধু শব্দের অর্থ যে আমার সঙ্গে চলে, এটাই হচ্ছে কমরেড, যে আমার সঙ্গে চলেন। যে চলতে চায় না সে শ্রেষ্ঠ জন হলেও ক্রমে পাপে সে ডুবে যায়। অতএব এগিয়ে চলে বলেই নদীতে পলি পড়ে না, এগিয়ে চলে বলেই জল নির্মল থাকে, জলধারা ঝর্ণার জল নির্মল থাকে, স্ফটিকের মতন শুভ্র থাকে, আর বদ্ধ জলাশয় পাক হয়ে যায়। পুষ্পিন্ন চরতা জঙ্ঘে উঞ্চরাত্মা ফলগ্রহী শেষরস্য সর্বে পাপমান শ্রমেণ প্রপতে হতা চরৈবেতি। যে চলে, দেহের দিক থেকেও তার অপূর্ব শোভা ফুলের মতন প্রস্ফুটিত হয়ে ওঠে, তার আত্মা দিনে দিনে বিকশিত হতে থাকে। এই তো হচ্ছে মস্ত ফল। তারপর তার চলা শ্রমে, চলবার মুক্ত পথে তার পাপগুলো আপনা থেকেই অবসন্ন হয়ে শুয়ে পড়ে। চললেই তোমার যে স্থবিরতা, তোমার মধ্যে যে পঙ্কিলতা, তোমার মধ্যে যে জড়ত্ব, তোমার মধ্যে যে অজ্ঞান, তোমার মধ্যে যে ক্ষুদ্রত্ব, সব দূর হয়ে যাবে। তুমি যদি নিজেকে এক জায়গায় বেঁধে রাখো, শুধু তোমার পাড়ার মধ্যে, তোমার ঘরের মধ্যে, কেবল তোমার রাজ্যের মধ্যেই তুমি যদি তোমাকে আবদ্ধ রাখো, দেশ কালে তুমি যদি পরিভ্রমণ না করো, তোমার দৃষ্টি উন্মুক্ত হবে না, জ্ঞান স্বচ্ছ হবে না, তুমি পূর্ণ হবে না। অতএব এগিয়ে চলো, চরৈবেতি। কি মহান মন্ত্র, সারা পৃথিবীকে এটা বলছে। বলে যে বসে থাকে তার ভাগ্য বসে থাকে,
যে উঠে দাঁড়ায় তার ভাগ্য উঠে দাঁড়ায়, আর যে শুয়ে পড়ে তার ভাগ্য শুয়ে পড়ে, যে এগিয়ে চলে তার ভাগ্য এগিয়ে চলে। অতএব এগিয়ে চলো, এগিয়ে চলো। ঘুমিয়ে থাকাটাই হচ্ছে কলিকাল। এখানেই বলছে ঘুমিয়ে থাকাটাই হচ্ছে কলিকাল। কালি শায়ানা ভাবতি, হ্যাঁ, জাগলেই হচ্ছে দাপর, আর উঠে দাঁড়ালেই হচ্ছে ত্রেতা, উৎকৃষ্টাং ত্রেতা। হ্যাঁ, আর এগিয়ে চলাটাই হচ্ছে সত্যযুগ। ভবতি কৃতং সংপদ্যতে চরণ, চরৈবেতি চরৈবতি। অতএব এগিয়ে চলো, এগিয়ে চলো। আর শেষটা কি অপূর্ব, এটা না বলে থাকতে পারছি না। বলছে চলাটাই হচ্ছে অমৃত লাভ, চলাটাই হচ্ছে সাধু ফল। চেয়ে দেখো ওই সূর্যের যে আলোক সম্পদ, যে সৃষ্টির আদি হতে চলতে চলতে মানুষ একদিনের জন্য ঘুমিয়ে পড়েনি, সেই অমৃত লাভ করেছে। অতএব চরৈবেতি চরৈবেতি, চলতে থাকো। চলতে থাকার এমন দীপ্ততর বাণী আর কি আমরা কোথাও শুনেছি? শিক্ষা সম্বন্ধে এই ঐতরেয় ব্রাহ্মণের বাণীগুলো কি চমৎকার। ঐতিরেয় বলছেন শিল্পীরা তাদের শিল্প সৃষ্টির দ্বারাই দেবতা স্তব করছে। সৃষ্টিতে যে দেবশিল্প, তার অনুপ্রেরণায় শিল্পীদের এই যে শিল্প তৈরি করছেন, সেটা আমাদের বুঝতে হবে। যিনি এইভাবে শিল্পকে দেখছেন, তিনি শিল্পের মর্ম বুঝতে পেরেছেন। শিল্পীর দ্বারাই, শিল্পের দ্বারাই, শিল্পীর যে উপাসনা, তাতে স্বর্গ বা মুক্তি মেলে না। তার ফল হলো শিল্পের দ্বারা আপন আত্মাকে সংস্কৃত করে তোলা। শিল্প সাধনার দ্বারা শিল্পের বা বিশ্বের দেবশিল্পের ছন্দে শিল্পী আপনাকে ছন্দময় করে তোলে। শিল্পানি সংসতি দেবশিল্পানি। শিল্প সম্বন্ধে এর থেকে বড় কথা তো আর হতে পারে না। এইসব মহাবাণী উচ্চারণ করে গেছেন ওই ঐতরেয়, যিনি ইতরার পুত্র, শূদ্রের পুত্র। আর্য এবং অনার্য সংস্কৃতির একটা অপরূপ মহনীয় সমন্বয় তিনি তৈরি করে গেছেন। ঐতরেয় বলেন অনার্যরা হচ্ছে পৃথিবীর সন্তান, ইতরা তাই মাতা পৃথিবীকে স্মরণ করেছিলেন। আর্য অনার্য মিলনে যেসব বিদ্যা হলো, তার সাথে পৃথিবীর ঘনিষ্ঠ যোগ আছে বলেই তিনি 64 কলার সেখানে পরিচয় দিয়েছেন। সেই 64 কলার মধ্যে নৃত্য, গীত, বাদ্য, নানা ধরনের কিছু রয়েছে। সেটা দেখে নেবেন আপনারা। সেই 64 বিদ্যার সেই পরিচয় এখানে আমাদের দেওয়া সম্ভব। অর্থাৎ এই যে ঐতরেয়, ইতরার পুত্র, যিনি মহিদাস নামে পরিচিত, তিনি কি করলেন? যে কথাটা আমরা এতদিন 3-4টি পর্ব ধরে অবৈদিক সভ্যতায়, ভারতবর্ষে অবৈদিক সভ্যতা বা দৈতিক সভ্যতা ভারতবর্ষের সভ্যতাকে কতটা সমৃদ্ধ করেছে, সেটাকে তিনি তুলে ধরলেন। এবং এই ঐতরেয় ব্রাহ্মণ পাঠ করেই একজন আর্য, একজন যাজ্ঞিক, একজন বৈদিক পুরুষ পূর্ণ হয়, তার জ্ঞান পূর্ণ হয়। এটাই হচ্ছে অবৈদিক সভ্যতা, বৈদিক সভ্যতাকে উপহার, বা অবৈদিক এবং বৈদিক সভ্যতার এই মহামিলনের ফলে ভারতবর্ষের সভ্যতা, ভারতীয় সভ্যতা উন্নত হয়ে উঠেছে। এটাই হচ্ছে আসল। অন্য কোনো সভ্যতাকে, অন্য কোনো কৃষ্টিকে, অন্য কোনো যাপনকে অসম্মান করে নয়, শ্রদ্ধা করে, তার মহত্বকে হৃদয়ে ধারণ করে আরেকজন মহত্তম হয়ে উঠতে পারে। আমারটাই শ্রেষ্ঠ, আমারটাই একমাত্র বর্তমান থাকবে, এটা হীন ভাবনা, নীচ ভাবনা। এ ভাবনা দিয়ে মানুষ বিকশিত হতে পারে না।
তার স্থায়িত্ব লাভ ঘটে না, সে পূর্ণ হতে পারে না, সে প্রস্ফুটিত হতে পারে না। প্রস্ফুট ঘটে সমন্বয়, গ্রহণে, বর্জনে নয়, প্রেমে, উপেক্ষায় নয়। ঐতরেয় ব্রাহ্মণ তারই সাক্ষ্য দিচ্ছে। আমাদের এই আলোচনার আরেকটি পর্ব আমরা বলবো, অবৈদিক ভাব থেকে আরেকটি বিরাট জিনিস এই আর্য মানুষেরা গ্রহণ করেছিলেন, বৈদিক সংস্কৃতি লাভ করেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামী পর্বে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেই আমরা আমাদের এই দীর্ঘ আলোচনার আপৎকালীন ইতিটা আনব। সবাই খুব ভালো থাকবেন, ঐতরেয় ব্রাহ্মণ পড়বেন, সত্যব্রত সামশ্রমীর রচনা পড়বেন এবং সব সংস্কৃতিকে শ্রদ্ধা করবেন। সব সংস্কৃতির ভালো জিনিসটুকু, ভালোত্বটুকু গ্রহণ করবেন। ভালো আমাদেরও আছে, প্রাচ্যেরও আছে, পাশ্চাত্যেরও আছে। পাশ্চাত্যের মধুটুকু গ্রহণ করবেন, ভালোটুকু গ্রহণ করবেন, করে নিজেরাও শ্রেষ্ঠ হয়ে, পরিপূর্ণ হয়ে, সমৃদ্ধ হয়ে উঠবেন। সবাই খুব ভালো থাকবেন। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে।